মর্নিং স্টুডেন্টস। আজকে যে ক্লাস 10 এর স্টুডেন্টস আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বলার আগে দুটো কথা বলে নি। সেটা হচ্ছে যে তোমরা যারা আমার ভিডিওগুলো ফলো করো কন্টিনিউয়াসলি এবং পরপর চ্যাপ্টারগুলো দেখো তাদের জন্য বলি, সেটা হচ্ছে আমি প্রথমেও বলেছি যে আমার কিছু জায়গায় ভুল হতে পারে, কিছু হয়তো ইকুয়েশনসে ভুল হতে পারে, সেটা ওভারলুক করে চলে যায়, যেটা ক্লাসের ক্ষেত্রে সুবিধা হয় পরবর্তী ক্লাসে সেটাকে রেকটিফাই করা। কিন্তু এই ভিডিওস ক্ষেত্রে তো সেটা একটা আপলোডেড হয়ে গেছে, সেটাকে ক্যান্সেল করা সম্ভব নয়। তাই এরকম ভুল যদি চোখে পড়ে টিচারকে বলবে এবং বই দেখবে, ভুল থাকলে সেটাকে কারেকশন করে নেবে। এটা প্রথমেই বলে নিলাম। আর দ্বিতীয় কথা, এখনো অনেকে দুই একটা ভিডিও দেখে বলে যে স্যার আপনার আর ভিডিওস নেই, সেক্ষেত্রে বেটার হচ্ছে সাবস্ক্রাইব করে নেওয়া। সাবস্ক্রাইব করলে তাহলে দেখবে সব ভিডিওস গুলো একসঙ্গে পেয়ে যাবে, প্লাস যে ভিডিওস গুলো আমি আপলোড করব সেগুলোকেও তোমরা দেখতে পাবে। ক্লিয়ার? তাহলে সেটা করলে সুবিধা হয় যারা ইন্টারেস্টেড। অবভিয়াসলি ফালতু তো সাবস্ক্রাইব করে লাভ নেই। যদি মনে হয় যে স্যার এই ভিডিওগুলো হেল্পফুল, দেখা প্রয়োজন আছে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এবার দেখো লাস্ট ভিডিও যেটা আমরা নাইট্রোজেনের পড়েছিলাম, সেখানে আমি পরবর্তীকালে দেখলাম, ঠিক আছে, সবসময় দেখা সম্ভব হয় না, পরবর্তীকালে ভিডিওটাকে একবার দেখে মনে হলো যে না, একটা জায়গায় কিন্তু আমি ভুল করেছি। ভুল কিরকম? ভুল যেটা, সেটা ভুলটা তোমরা নিজেরাই ধরতে পারবে। ঠিক আজকে দেখো, আজকের বিষয় তো এখানে একটা ছবি এঁকে রেখেছি, উপায় নেই, সময়ের অভাব। তাই দেখো যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে নাইট্রোলিমের ক্ষেত্রে। দেখো নাইট্রোলিমের ক্ষেত্রে যে ক্যালসিয়াম সায়ানামাইড তৈরি হয়েছিল CaCN2, সেখানে যখন লিখেছিলাম দেখো, তার মানে এটা কি Ca2 প্লাস প্লাস CN2 2 তাই তো? দিস ইজ সায়ানামাইড আয়ন। এটা দুটো প্লাস হলে দুটো মাইনাস। সেক্ষেত্রে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি কি করেছিলাম, এই সায়ানামাইডকে আমি লিখেছিলাম এটা ঠিক যে এইভাবে দুটো নেগেটিভ, কিন্তু এক জায়গায় লেখার সময় আমি CN2 শুধু মাইনাস লিখেছিলাম। শুধু মাইনাস হলে কিন্তু হচ্ছে না, কারণ দুটো মাইনাস থাকছে সায়ানামাইড। ক্যালসিয়াম 2 প্লাস, দুটো মাইনাস, অবভিয়াসলি এটা 2 হবে। এইটুকু ভুল আছে আমার যেটা মনে হলো। ঠিক আছে, তেমন কোনো ইস্যু নেই, কিন্তু আমি চাই না যে কোনো একটা অংশ, সেটা হতে পারে 1%, সেটা হতে পারে 0.1%, যাই হোক না কেন, কোনো ভুল জিনিস যেন বাধ্য তোমাদের কাছে না যায়। আজকে যে জিনিসটা পড়বো, দেখি আগে কতটা সময় লাগছে, সেই হিসাবে আমরা হয় এটাকে একটা পার্টে শেষ করব, না হলে এটাকে দুটো পার্টে শেষ করব। আজকে পড়বো আমরা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রিপারেশন অফ সালফিউরিক অ্যাসিড, H2SO4 সবাই জানো। আর সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই তিনটে অ্যাসিডের বিক্রিয়া, এদের রাসায়নিক ধর্ম আমরা ক্লাস 9-এ বিস্তারিতভাবে পড়েছি, এবং আমার যে ভিডিও আছে সেখানে দেখে নিতে পারো, অ্যাসিড ক্ষার লবণে। তাহলে সেক্ষেত্রে অ্যাসিড বেস সল্ট, অ্যাসিড ক্ষার লবণ, সেই চ্যাপ্টারে কিন্তু নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশনস গুলো, ধর্মগুলো সব বিস্তারিতভাবে দেওয়া আছে। সেটা 9-এর পার্ট। এবার ক্লাস 10-এ কি রয়েছে? ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, শিল্পোৎপাদন, বৃহৎ মানে অনেক ব্যাপক আকারে আমি কি করে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারি, নাইট্রিক অ্যাসিড তৈরি করতে পারি, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারি। এবার এক্ষেত্রে তোমার চ্যাপ্টারটাকে আরেকটু ইন্টারেস্টিং আমরা তৈরি করে নেবো। ঠিক আছে, যদি সময় থাকে একটা পার্টি ইন্টারেস্টিং, মানে ব্যাপারটাকে ইন্টারেস্টিং করব। কিছু কিছু জায়গা আছে যে মিসকনসেপশন রয়েছে, সেটাকে দূর করব, আদারওয়াইজ দুটো পার্টি করবো। ফাইন। তাহলে স্পর্শ সালফিউরিক অ্যাসিড দুটো পদ্ধতিতে মেইনলি তৈরি করা হয়। একটা হচ্ছে স্পর্শ পদ্ধতি, কন্ট্যাক্ট প্রসেস, আর একটা হচ্ছে প্রকোষ্ঠ পদ্ধতি। ঠিক আছে, এবার এই স্পর্শ পদ্ধতি তোমার কত, এই স্পর্শ পদ্ধতি এখানে লিখে দিই, অল্প একটু জায়গা আছে, এখানে কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো কি কি হচ্ছে লেখার জন্য। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে এটা 1831 পেরেগাইরিন
বিজ্ঞানী পেরেগাইরিন ফিলিপস। পেরেগাইরিন ফিলিপস প্রথম এই পদ্ধতি অবলম্বন করে ব্যাপক হারে সালফিউরিক অ্যাসিড, বৃহৎ আয়তনে সালফিউরিক অ্যাসিড তৈরি করলেন। ঠিক আছে, পেরেগাইরিন ফিলিপস ইন 1831। তাহলে এই যে প্রসেসটা আগে বুঝে নি, ঠিক আছে, কি কি হচ্ছে। তাহলে দেখো, প্রথমে যে চেম্বারটা দেখতে পাচ্ছ, যেখানে সালফার কিংবা আয়রনে লোহার একটি আকরিক আয়রন পাইরাইটিস, এই দুটোকে দহন করা হচ্ছে। কি করা হচ্ছে? পোড়ানো হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি সালফার সলিড যেটা রয়েছে তাকে যদি অক্সিজেনে পোড়াই, উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড। আবার যদি FeS2 আয়রন পাইরাইটিস কে যদি অক্সিজেনে পোড়াও, তাহলে দিস ইজ সলিড, দিস ইজ গ্যাস। উৎপন্ন হবে কি? ফেরিক অক্সাইড প্লাস SO2 গ্যাস। তাহলে দুটোর ক্ষেত্রেই আমার সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে ইন দ্য ফার্স্ট চেম্বার উই আর গেটিং সালফার ডাইঅক্সাইড গ্যাস। ভেরি ইম্পর্টেন্ট। সালফার ডাইঅক্সাইড প্রথম চেম্বারে আমরা কি পাচ্ছি? এটা অবলিক এটা। তাহলে দিস ইজ নাম্বার 1 রিঅ্যাকশন। এটাও এক নম্বর বিক্রিয়া, এটা অবলিক এটা। এইভাবে আমরা প্রথম ধাপে এই চেম্বারের ভেতর সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন করে থাকি। নাও লেটস ব্যালেন্স দ্য ইকুয়েশন। ব্যালেন্সিং দেখো, আমি বারে বারে বলি যে তোমাদের চেষ্টা করি করে দেওয়ার। তাহলে প্রথম হচ্ছে, দেখো এদিকে দুটো জোড় আর বেজোড় আছে, বেজোড়টাকে আমি জাস্ট জোড় করে দিলাম। 3 2 6 আর 2 8। তাহলে আয়রন 4টে হলো, 4 করলাম। সালফার 4 2 8টা হলো, 8 করলাম। এবার দেখো অক্সিজেন কটা হলো? 6 আর 16 22টা, তার মানে 11O2। দিস ইজ দ্য ব্যালেন্সড ইকুয়েশন। এর ক্ষেত্রে এই রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করতে হয়তো একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমি যে ওয়ে আউটটা বললাম এইভাবে করবে, না হলে মুখস্থ করে দেবে। তাহলে প্রথম ধাপে আমরা সালফার ডাইঅক্সাইড পেয়ে গেলাম। এইবার ভেরি ইম্পর্টেন্ট, সালফার ডাইঅক্সাইডের জারণ ঘটাতে হবে। জারণ ঘটাতে গেলে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে কোনো ধরনের ধূলিকণা বা কোনো অশুদ্ধি, সব থেকে বেশি ইন্টারফেয়ার করে ধূলিকণা, জলীয় বাষ্প, তার সঙ্গে আরেকটি কম্পাউন্ড আর্সেনাস অক্সাইড AS2O3, এগুলো মিশে থাকে। তাহলে এইগুলো যেন মিশে না থাকে, দূর করা হয়। তার জন্য দেখো সালফার ডাইঅক্সাইড গ্যাস প্রথমে তৈরি হলো, সেটাকে দেখো ফার্স্ট চেম্বার জল, দিস ইজ ওয়াটার। এই চেম্বারটা কি চেম্বার? ওয়াটার চেম্বার। ওপর থেকে জল স্প্রে করা হচ্ছে। দিস ইজ একটা স্তম্ভ যার ভেতর কোয়ার্জ রাখা আছে, ওপর থেকে জল স্প্রে করা হচ্ছে। ফলে এই জল যখন স্প্রে করা হলো, তখন এই সালফার ডাইঅক্সাইড গ্যাস এটাকে এই ধৌতকরণ করা হলো, ধুয়ে ফেলা হলো, ধুলোবালি আলাদা করা হলো। তাহলে ধুলোবালি আলাদা করা হওয়ার পর এখানে সালফার ডাইঅক্সাইড গ্যাস প্রবেশ করলো দ্বিতীয় চেম্বারে, যেখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড ওপর থেকে স্প্রে করা হচ্ছে। তাহলে সালফার ডাইঅক্সাইড গ্যাস এখানে যখন এলো, এখানে কি হলো? এই কোয়ার্জ স্তম্ভটার কাজ হচ্ছে জলটাকে আলাদা করা, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি ভালো নিরোধক। সে কি করবে? যদি কোনো জলীয় বাষ্প কিছু মিশে থাকে, সেই জলটাকে আলাদা করবে। তাহলে দিস ইজ এটা হচ্ছে ধৌতকরণ স্তম্ভ, এটা হচ্ছে তোমার নিরোধক স্তম্ভ। নিরোধন হয়ে গেল। এবার বললে স্যার আরেকটা তো ইন্টারফেয়ার করতে পারে। কে ইন্টারফেয়ার করতে পারে? আর্সেনাস অক্সাইড। আর্সেনাস অক্সাইড ইন্টারফেয়ার করতে পারে, AS2O3। সেটাকে দূর করার জন্য আমার ছবিতে আসেনি, এইখানে মানে অর্থাৎ এই বাক্সে যাওয়ার আগে এখানে আরেকটি চেম্বার আছে, আরেকটি চেম্বার রয়েছে। তাহলে প্রথমটায় ধুলোগুলো ধুয়ে ফেললাম, ধৌতকরণ করলাম জলে স্প্রে করে। দ্বিতীয়টায় গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে জলীয় বাষ্পকে দূর করলাম। তৃতীয় আর একটা ঘর আছে, যেখানে আমরা আর্সেনাস অক্সাইড যদি থাকে, তার জন্য ফেরিক হাইড্রোক্সাইড FeOH3
আমার কথাটা বুঝতে পারছো? এটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড চেম্বার। এই ফেরিক হাইড্রোক্সাইড চেম্বারের ভেতর দিয়ে চালনা করলে আর্সেনাস অক্সাইড দূর করা হলো। বলে স্যার এত দূর করছেন কেন? আছে তাহলে এটা যখন দূর করলাম, দূর করার পর গ্যাসটা এবার মোটামুটি ধোয়া টোয়া হয়ে গেল, অশুদ্ধি দূর হয়ে গেল। তারপরেও আমাদের প্রিকশন নিতে হবে। কিভাবে? একটা চারকোনা বাক্স দেখছো এখানে, এটাকে বলে টিন্ডাল বাক্স, যেটা তোমার দ্রবণে কলয়েডের ক্ষেত্রে পড়েছো। যদি কোনো অ্যারোসল যেটা গ্যাসের সঙ্গে মিশে রয়েছে, ধূলিকণা বা কিছু, সেটা আমরা জানি যে কলয়েডাল পার্টিকেলস গুলোকে ভেতর দিয়ে যখন আলো পড়বে, আলোকে প্রতিফলিত করে, যেটাকে বলে টিন্ডাল এফেক্ট। তাহলে এই বাক্সটার নাম হচ্ছে টিন্ডাল বক্স। এখানে আলো ফেলা হয় একটা সোর্স থেকে বাক্সের ভেতরে এবং দেখতে পাওয়া যায়। যদি কোনো ধূলিকণা মিশে থাকে তাহলে একটু চেক করে নেওয়া হয় যে ধূলিকণা আছে কিনা, কারণ আলো ফেললে সেই আলোর যে বিমটা যায় তার ভেতরে সেই ধূলিকণাগুলোকে অবজার্ভ করা যায়। সেটাকে হয়তো মনিটর করে কোনো ক্যামেরা দিয়ে সেটাকে স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ। এইভাবে স্ক্রিন অটোমেটিক একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। সবই তো এখন অটোমেটিক। ন্যাচারালি টিন্ডাল বক্সের ভেতর দিয়ে কোনো ধূলিকণা এখনো আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য স্যাম্পেলে তোমার কি হয়, টিন্ডাল বাক্সের ভেতর দিয়ে চালনা করা, নিয়ে একদম পরিষ্কার, না ধূলিকণা আছে, না আর্সেনাস অক্সাইড আছে যেটা ফেরিক হাইড্রোক্সাইড অশুদ্ধিটাকে তুলে নিয়েছে। এইবার যদি গ্যাসটা একদম বিশুদ্ধ অবস্থায় পরিষ্কার থাকে, সেটাকে এই যে ইম্পর্টেন্ট চেম্বার, এটাকেই বলা হয় কন্ট্যাক্ট চেম্বার বা স্পর্শ চেম্বার। কারণ কি, এইখানে ডাইরেক্ট স্পর্শ করে কে? এই সালফার ডাইঅক্সাইড গ্যাসটা কার সঙ্গে? অনুঘটকের সঙ্গে। কার সঙ্গে কন্ট্যাক্ট করলো? অনুঘটকের সঙ্গে কন্ট্যাক্ট করলো। সেই জন্যই এই প্রসেসটার নাম হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস। তাহলে কন্ট্যাক্ট কার সঙ্গে হচ্ছে? there will be a contact with the catalyst, অনুঘটকের সঙ্গে। কার? the সালফার ডাইঅক্সাইড গ্যাস। সালফার ডাইঅক্সাইডের গ্যাস সঙ্গে অনুঘটকের এখানে কন্ট্যাক্ট হলো। কন্ট্যাক্ট হয়ে কি করে, সেই সালফার ডাইঅক্সাইডকে সেকেন্ড নম্বর 2 নম্বর যে এখানে রিঅ্যাকশনটা হচ্ছে সেটা হচ্ছে SO2 প্লাস O2। এবার একটা চিহ্ন দেব, এইখানটা একটু নজর দেবে, যেটা অ্যামোনিয়াতে দিয়েছিলাম হাইড্রোজেন হেবার প্রসেসে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে অ্যামোনিয়ার প্রস্তুতি। তাহলে একটা উভমুখী বিক্রিয়া, দুটো মুখ আছে, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে এই যে জায়গাটা, এটাই হচ্ছে কন্ট্যাক্ট চেম্বারের ভেতর হয়, এবং এক্ষেত্রে অবশ্যই সালফার ডাইঅক্সাইডটা ধূলিকণা মুক্ত, জলীয় বাষ্প মুক্ত, অশুদ্ধি মুক্ত হতে হবে। বলে কেন? তার কারণ এই যে চেম্বারটা, যে ক্ষেত্রে অনুঘটকের সঙ্গে তোমার এই জারণটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের, দহনটা মানে তোমার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়াটা হচ্ছে করে তোমার সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। তোমার এর আগে ব্যালেন্সড অবস্থায় আছে 2। এক্ষেত্রে তোমার এই অনুঘটকের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে কারা? এই অশুদ্ধি বা ধূলিকণা। সেই জন্য যাতে এই জারণ প্রসেসটা ঠিকঠাক হতে পারে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়াটা ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন কন্ট্যাক্ট চেম্বারে হচ্ছে, সেটা যেন ঠিকঠাক হয়, অনুঘটকের কার্যকারিতা যেন নষ্ট না হয়, তার জন্যই এত প্রিকশন। ধরে জল আলাদা করো রে, আর্সেনাস অক্সাইড বা কোনো অশুদ্ধি আলাদা করো রে, টিন্ডাল বাক্সের ভেতরে ফাইনালি চেক করো রে। কেন? তার কারণ অনুঘটক ঠিক মতো কাজ করবে না, কারণ এরা অনুঘটক বিষ রূপে কাজ করে। তাহলে এখান থেকে তো প্রশ্ন আসতেই পারে যে অনুঘটক বিষ রূপে কি কাজ করে কন্ট্যাক্ট প্রসেসে। ঠিক, এবার অনুঘটকটা কি দিয়ে? অনুঘটকটা দিয়ে আমরা B2O5 ভ্যানেডিয়াম পেন্টক্সাইড, কিংবা আরেকটা দিতে পারো প্ল্যাটিনাম চূর্ণ, অ্যাসবেস্টসের উপরে চূর্ণাবৃত প্ল্যাটিনাম চূর্ণ। তাহলে এবার আমি কিন্তু নরমালি আমরা উই প্রেফার ভ্যানেডিয়াম পেন্টক্সাইড অনুঘটক। বলে কেন স্যার? তার কারণ হচ্ছে
ভ্যানেডিয়াম পেন্টক্সাইড সহজে আক্রান্ত হয় না, ওর একটু প্রোটেক্টিভ পাওয়ার নিজেকে ভালো। আর প্ল্যাটিনাম চূর্ণ দিলে কি হয়, চট করে একটু ধূলিকণা থাকলেই ও কি করে, ধূলিকণা বা কোনো অশুদ্ধি অনুঘটক বিষ রূপে কাজ করে। ঠিক, ফলে কি হচ্ছে, তার কার্যকারিতা চট করে নষ্ট করে দেয়। তাহলে দেখো ভ্যানেডিয়াম পেন্টক্সাইড, তাহলে এখান থেকে একটা প্রশ্ন তো অবভিয়াসলি আসতে পারে যে প্ল্যাটিনাম চূর্ণ এবং ভ্যানেডিয়াম পেন্টক্সাইড তার ভেতর কোন অনুঘটকটা সুইটেবল ফর কন্ট্যাক্ট প্রসেস? আমাদের উত্তর হবে ভ্যানেডিয়াম পেন্টক্সাইড। দেখো আমি প্রশ্নগুলো পরপর বলে যাচ্ছি, কিন্তু এগুলো লিখে নেবে। তাহলে ভ্যানেডিয়াম পেন্টক্সাইড কেন? তার কারণ এর প্রতিরোধ ক্ষমতা ভালো, ভ্যানেডিয়াম পেন্টক্সাইড সস্তা। আরেকটা কি, প্ল্যাটিনামের ক্ষেত্রে কি বলি, প্ল্যাটিনাম চট করে আক্রান্ত হয়ে যায় অনুঘটক বীজগুলোর উপরে, ফলে কার্যকারিতা কি হয়, নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? তাহলে বোঝাতে পারলাম কেন ভ্যানেডিয়াম পেন্টক্সাইড সুইটেবল। এইবার একটা টেম্পারেচার 450 ডিগ্রি সেলসিয়াস এট নর্মাল প্রেসার। নর্মাল 1 থেকে 1.5 অ্যাটমসফেরিক প্রেসার যেটা রয়েছে, সেই প্রেসারে 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এটাকে বলা হয় অপটিমাম, ইংরেজিতে বলে অপটিমাম টেম্পারেচার, সর্বোচ্চ যে উষ্ণতা, তার বাইরে দেওয়া যাবে না। ঠিক আছে, সেটা হচ্ছে 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এই উষ্ণতায় উত্তপ্ত করলে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে কিছু এনার্জি পাচ্ছি, কিছু হিট পাচ্ছি, তাপ উৎপাদন করছে। কত? 45 কিলো ক্যালোরি পার মোল। তোমরা বইতে দেখতে পারো 45 কিলো ক্যালোরি বা 45,000 ক্যালোরি পার মোল, এই পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা সেকেন্ড ধাপ, অর্থাৎ কন্ট্যাক্ট চেম্বারের ভেতর যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা সালফার ট্রাইঅক্সাইড গ্যাসটাকে উৎপাদন করে ফেললাম। এটাকে মুছে দিই, হ্যাঁ বেটার, অসুবিধা নেই, এবার বুঝতে পারছো। এরপরে কি হলো, এরপরে এই যে সালফার ট্রাইঅক্সাইড গ্যাসটা উৎপাদন হলো, এই চেম্বারে গেল, লাস্ট চেম্বারে, এটাও একটা স্তম্ভ। এখানে কি করা হলো, এর সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 মেশানো হলো। মেশানো হলে আমরা পাই কি, আমরা একটা মিশ্রণ পাই। কি পাই? মিশ্রণ পাই। মিশ্রণটা কি? মিশ্রণটা হচ্ছে H2SO4 প্লাস SO3। তাহলে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে এবার কতটা সালফিউরিক অ্যাসিড মেশায়? 98% সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়। এখানে কত পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড? 98%। স্ট্রেংথ, শক্তি, মাত্রা কত? 98% সালফিউরিক অ্যাসিডের সঙ্গে মেশানো হয় সালফার ট্রাইঅক্সাইডকে। তাহলে একটা মিশ্রণ পাই। এই মিশ্রণটা যে পেলাম, তাহলে এটাকে আমরা আমাদের একটা ফর্মুলা দিয়ে প্রকাশ করি। H2 দুটো হাইড্রোজেন, সালফার দুটো, S2 আর অক্সিজেন 7টা, O7। তাহলে এই যে মিশ্রণটা পেলাম, এবার মাথাটাকে তুলে দিই, তোমরা বুঝে গেছো। এই যে মিশ্রণটা পেলাম, এটাকে বলে ওলিয়াম। এটাকে কি বলে? ওলিয়াম। আরেকটা নাম কি? ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। আরেকটা এই কম্পাউন্ডটার নাম আছে পাইরোসালফিউরিক অ্যাসিড। আমি বলবো না, তোমাদেরও বলার দরকার নেই, কারণ এখানেই মিসকনসেপশনটা লুকিয়ে আছে। জাস্ট ফর্মুলা, যদিও এই যে আমি বলে যাই, হয়তো নেক্সট পার্টে করব, এই পার্টে সময় থাকলে বলে দেবো। এই ফর্মুলাটা লেখাও অন্যায়, ঠিক হলো না, কিন্তু বইতে আছে। গুগল সার্চ করলে পাবে হোয়াট ইজ ওলিয়াম, কোথাও কোথাও এই ফর্মুলাটা দিয়ে দেয়। কিন্তু এইটুকু বলে যায়, ওলিয়াম কোনো যৌগ নয়। ওলিয়াম হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং সালফার ট্রাইঅক্সাইডের মিশ্রণ।
এবং এই মিশ্রণটাকে কেন ধূমায়মান বলে? তার কারণ হচ্ছে তোমার ধূমায়মান এই কারণে, কারণ সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সালফার ট্রাইঅক্সাইড আছে, ফলে যখনই ওলিয়াম রাখবে সেখানে একটা ধোঁয়ার সৃষ্টি হবে সালফার ট্রাইঅক্সাইডের জন্য, তাই সেটাকে কি বলা হয়? ধূমায়মান। ধূমায়মান, আর নাথিং ইজ দেয়ার। তাহলে দিস ইজ এ মিক্সচার, নট এ কম্পাউন্ড। যেহেতু এদের সবার ক্ষেত্রে যে কটা সালফার, যে কটা হাইড্রোজেন, যে কটা অক্সিজেন আছে, তাই সেটাকে আমরা লিখে থাকি H2S2O7, নাথিং এলস। তার সঙ্গে আরেকটা জিনিস বলে দিই যে কোশ্চেন হচ্ছে সালফান কি? সালফান কি? হোয়াট ইজ সালফান? 100% ওলিয়াম। এই ওলিয়ামটা যখন সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড স্প্রে করা হচ্ছে, কত? 100%, 98% নয়, 98% সালফিউরিক অ্যাসিড স্প্রে করা হচ্ছে, এবং সেখানে সব থেকে যত মানে সর্বোচ্চ যতটা সালফার ট্রাইঅক্সাইড মিশে থাকতে পারে সেটা যদি থাকে, তাহলে 100% সালফিউরিক অ্যাসিড দিলাম, তার ভেতরে যদি সর্বোচ্চ পরিমাণ সালফার ট্রাইঅক্সাইড মিশে থাকে তাকে বলা হয় সালফান বা 100% ওলিয়াম। তাহলে এখান থেকে প্রশ্ন থাকে, হোয়াট ইজ সালফান? হোয়াট ইজ ওলিয়াম? ওলিয়াম ইজ এ মিক্সচার অফ সালফার ট্রাইঅক্সাইড এন্ড সালফিউরিক অ্যাসিড। কত? 98%। হোয়াট ইজ সালফান? সালফান ইজ এ মিক্সচার অফ 100%, সালফান ইজ 100% ওলিয়াম, that is a mixture of 100% sulfuric acid as well as the sulfur trioxide. এটাকে ধূমায়মান কেন বলে? তার কারণ এটার উপরে সালফার ট্রাইঅক্সাইড মিশে থাকে বলে, জলে এয়ারের সঙ্গে মিশে ধোঁয়া সৃষ্টি করে সালফার ট্রাইঅক্সাইড, ফলে সেটাকে বলা হয় ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তাহলে এখান থেকে প্রশ্নগুলো আসছে, প্লাস পরপর খুব সোজা 1 নম্বর 2 নম্বর, দিস ইজ থার্ড রিঅ্যাকশন, 3 নম্বর বিক্রিয়া হয়ে গেল। নেক্সট চতুর্থ ধাপে কি করা হয়? চতুর্থ ধাপে কিচ্ছু না, এই যে মিক্সচার পেলাম H2SO4 প্লাস SO3, এর সঙ্গে জল যোগ করা। কি যোগ করা হয়? জল যোগ করা। জল যোগ করলে কি হয়? এই সালফার ট্রাইঅক্সাইড এবং জলের বিক্রিয়া। ভেরি ইম্পর্টেন্ট, ওলিয়ামের সঙ্গে বিক্রিয়া হচ্ছে না, এটা তো একটা মিশ্রণ, যেটাকে আমি এই সংকেত দিয়ে প্রকাশ করছি। তাহলে এখানেই তো আমাদের মিসকনসেপশনটা লুকিয়ে আছে। তোমরা কি লেখো? অ্যাকচুয়ালি কি লেখা হয় আমরা কি জানি? আমরা চতুর্থ ধাপে যে ফোর্থ রিঅ্যাকশন, যেটা কন্ট্যাক্ট প্রসেসে জানি, সেটা জানি H2S2O7, তার সঙ্গে জল যোগ করুন, H2SO4 পাচ্ছি 98% H2SO4 পাচ্ছি। কি করে? H2SO বিক্রিয়া করে দাঁড়াও, এটা 98% এখানে লিখে দিচ্ছি, 2 অণু সালফিউরিক অ্যাসিড উৎপন্ন। ঠিক আছে, অ্যাকচুয়ালি দিস ইজ নট লাইক দ্যাট। এটা অ্যাকচুয়ালি এরকম নয় যে এই কম্পাউন্ডটা জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করলো, ওলিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করলো। অ্যাকচুয়ালি বিক্রিয়াটা 4 নম্বর কি? এই যে মিশ্রণ জলের সঙ্গে বিক্রিয়া করলো, এখানে হলোটা কি? সালফার ট্রাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করলো, সালফিউরিক অ্যাসিড যেমন আছে, এখানে জলের সঙ্গে বিক্রিয়া করলো। সালফার মিশ্রণে সালফার ট্রাইঅক্সাইডটা জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? H2SO4। তাহলে আলটিমেটলি একটা সালফিউরিক অ্যাসিড ছিল, আরেকটা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হলো, তাহলে কটা উৎপন্ন হলো? 2 অণু H2SO4 উৎপন্ন হলো। একটা ছিল, একটা এই দুটোর বিক্রিয়ায় আরেকটা উৎপন্ন হয়েছে। তাহলে দিস ইজ দ্য ফোর্থ ফেজ রিঅ্যাকশন, 4 নম্বর রিঅ্যাকশন, যে ক্ষেত্রে ওলিয়াম, দ্য মিক্সচার অফ সালফিউরিক অ্যাসিড এন্ড সালফার ট্রাইঅক্সাইড, তার সঙ্গে জল যোগ করে আমি সালফিউরিক অ্যাসিড পাচ্ছি। হয়ে গেল। দিস ইজ কন্ট্যাক্ট প্রসেস।
তাহলে অনেক সময় কন্ট্যাক্ট প্রসেস রিঅ্যাকশনস গুলো দেয় ধাপে ধাপে 1 2 3 4। তাহলে প্রথমে সালফার ডাইঅক্সাইড উৎপাদন, 2 নম্বর কেসে আমরা কি করলাম, কন্ট্যাক্ট চেম্বারে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন। 3 নম্বর কেসে কি হয়, 3 নম্বর কেসে তোমার সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিড যোগ করে, গাঢ় সালফিউরিক অ্যাসিড করলে আমি ওলিয়াম তৈরি করলাম, এই মিক্সচার তৈরি করলাম, মিশ্রণ তৈরি করলাম, যেটাকে জল যোগ করলে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হলো। দিস আর দ্য 4 রিঅ্যাকশনস, 4টে রিঅ্যাকশন আমরা করে ফেললাম। এবার একটা প্রশ্ন অবভিয়াসলি আসছে, স্যার চতুর্থ ধাপে আপনি ওলিয়াম তৈরি করতে গেলেন কেন? কেন সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে সরাসরি জল যোগ করলেন না? সেখানে তো সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে 4 নম্বর রিঅ্যাকশনে সালফার ট্রাইঅক্সাইডে আমি যেটা করেছি, 4 নম্বর রিঅ্যাকশনে কি করলাম, 4 নম্বর কেসে আমরা কি করলাম, আমরা সালফার ট্রাইঅক্সাইড এটা উৎপন্ন হলো, তার সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড করে আমি পেলাম হচ্ছে H2SO4 প্লাস সালফার ট্রাইঅক্সাইড একটা মিশ্রণ ওলিয়াম তৈরি করলাম। এটাকে আমরা লিখে দেই কি হবে, H2S2O7। ঠিক আছে, এবার তারপরের ধাপে H2SO4 প্লাস সালফার ট্রাইঅক্সাইড এই মিশ্রণ সঙ্গে জল যোগ করলাম, জল যোগ করে কি উৎপন্ন করলাম, সালফিউরিক অ্যাসিড। এটা করলাম, কিন্তু আমার সালফার ট্রাইঅক্সাইড যেটা কন্ট্যাক্ট চেম্বারে বেরোলো, তাকে আমরা সরাসরি জল যোগ করলাম না কেন? সেক্ষেত্রে তো উৎপন্ন হতো, এটা করি না। সরাসরি এখানে প্রশ্ন দিতেই পারে যে সালফার ট্রাইঅক্সাইডকে সরাসরি স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে, সালফার ট্রাইঅক্সাইডকে সরাসরি জল যোগ করে সালফিউরিক অ্যাসিড উৎপাদন না করে আমি গাঢ় সালফিউরিক অ্যাসিডে যোগ করে ওলিয়াম উৎপাদনের মাধ্যমে করে থাকি কেন? কারণ এই বিক্রিয়াতে প্রচুর তাপ উৎপন্ন হয়। তাপ উৎপাদন হলে কি হবে, সালফার ট্রাইঅক্সাইড এবং জল মিশে একটা ধোঁয়ার সৃষ্টি করে এবং সেক্ষেত্রে এটা প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটা কি হয়, প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায় এবং তার সঙ্গে কি করে, এই সালফিউরিক অ্যাসিড এটা এবং জল এরাও ধোঁয়া সৃষ্টি করে। ঠিক আছে, কি করে, ধোঁয়া সৃষ্টি করে। সেই জন্যই তাহলে এক হচ্ছে এটা বাষ্পীভূত হয়ে যায়, তাহলে দুটো পয়েন্ট লিখবে। এক হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড এই উচ্চ তাপমাত্রায় বাষ্পীভূত হয়ে নষ্ট হয়। 2 নম্বর হচ্ছে H2O সালফিউরিক অ্যাসিড ধোঁয়া সৃষ্টি করে। এরা দুজনে মিশে কি করে, ধোঁয়া সৃষ্টি করে। সেই জন্যই তোমার সরাসরি সালফার ট্রাইঅক্সাইডে জল যোগ না করে আমরা ওলিয়াম বা একটা মিশ্রণ তৈরি করার মাধ্যমে, অর্থাৎ ইনডাইরেক্ট ওয়েতে আমরা কি করি, এটা করি। ক্লিয়ার, বোঝা গেল? কোনো অসুবিধা হবে না? তাহলে এটা গেল। আর একটা প্রশ্ন দেয় যে কেন ভ্যানেডিয়াম পেন্টক্সাইড, দেখি আর কি, হ্যাঁ, প্ল্যাটিনাম চূর্ণ থেকে। তাহলে আরেকটা প্রশ্ন যেটা আমি আলোচনা করেছি, প্রশ্ন ফর্মে লিখি, প্ল্যাটিনাম চূর্ণ অপেক্ষা V2O5 উৎকৃষ্ট কেন? আমি বলে দিলাম V2O5 সস্তা প্ল্যাটিনাম চূর্ণ থেকে। ক্লিয়ার? এবং যে আর্সেনাস অক্সাইড বা কোনো অশুদ্ধি বা ধূলিকণা থাকলে চট করে এই প্ল্যাটিনামের কার্যক্ষমতা নষ্ট করে দেয়, অনুঘটক বিশ্বরূপে বেশি এফেক্ট ফেলে। সেক্ষেত্রে ভ্যালেরিয়াম পেন্টক্সাইড অনেকটা নিজেকে সামলে নিতে পারে। ক্লিয়ার? যার জন্য তোমার ভ্যানেডিয়াম পেন্টক্সাইড বেশি উৎকৃষ্ট। ক্লিয়ার? আর কিছু, আচ্ছা বেশ। আর আমাদের কোথায় কোথায় আছে সালফিউরিক অ্যাসিড প্রোডাকশন? সুরাটে আছে, গুজরাটে, পানিহাটিতে আছে, হলদিয়াতে আছে, বিভিন্ন জায়গায় রয়েছে। ঠিক আছে, ছাড়ো। আর কি কি ভাবে ইউজ করা যায়? সার আকারে, একে তো বলা হয় কিং অফ অল কেমিক্যালস। বিভিন্ন সার উৎপাদনে ব্যবহার করা যায়। ব্যবহারগুলো তোমরা দেখে নেবে, সেটা আলোচনার বিষয়, তেমন কিছু নেই। ঠিক? আর কিছু নো। আচ্ছা, দেখি কত সময় হয়েছে। যদি সময় আধ ঘন্টার কাছাকাছি হয়ে যায়, তাহলে আমি নেক্সট পার্টে এই কন্ট্যাক্ট প্রসেসটাকে ইন্টারেস্টিং আরেকটু করছি। ঠিক আছে, দেখি আগে সময় কত হয়েছে।